রাস্তার পাশে যেদিকেই তাকাবেন দেখবেন একেবারে টেরাকোটার রঙে সেজে আছে অসাধারণ উপকরণগুলো, চোখ ধাঁধিয়ে যাবেই। আর ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখবেন একটা বড় কামান। হ্যাঁ, বড় কামান। আর এই কামানের সঙ্গে সংযুক্ত হয়ে আছে যে মন্দিরটির নাম, সেই মন্দিরটার নাম হলো মদন মোহন মন্দির। কোথায় জানেন তো? অবশ্যই বুঝে গেছেন, বিষ্ণুপুর। তাহলে আজকের ডেস্টিনেশন বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুরের প্রথম পার্টে আপনাদের জন্য নিয়ে আসছি দলমাদল কামান এবং তার সঙ্গে সংযুক্ত কাহিনী নিয়ে। হ্যাঁ, ওই মন্দিরটি মানে হলো মদনমোহন মন্দিরের কাহিনী নিয়ে একটা অসাধারণ এপিসোড। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেনে উঠতে পারেন, কিংবা হাওড়া থেকে রূপসী বাংলা এক্সপ্রেস বা পুরুলিয়া এক্সপ্রেস বা আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ব্যাস পৌঁছে যান বিষ্ণুপুর। আর যদি বাসে যেতে চান, কলকাতা থেকে নিয়মিত বাস চলাচল করে বিষ্ণুপুরের দিকে। সুতরাং ধর্মতলা বা এক্সপ্লানেড থেকে আপনি যে কোনো বাসে পৌঁছে যেতে পারেন, অর্থাৎ বিষ্ণুপুরগামী যে কোনো বাসে পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর। 4.5 ঘন্টা সময় লাগবে। তারপর একটা অটো বা টোটো করে নিন, অল্প সময়ের পথ, ব্যাস পৌঁছে গেলেন বিষ্ণুপুর। কোথায় থাকবেন? অসংখ্য হোটেল, নির্দ্বিধায় আর প্রেজেনেবল রেট। 500, 550, 600, 800 বহু রকমের হোটেল রয়েছে। আর আশেপাশে এই ধরনের দৃশ্যপট দেখতে দেখতে গাছগাছালিতে ভরা সবুজের সমারোহ নিয়ে বিষ্ণুপুর দাঁড়িয়ে আছে মন মুগ্ধ করবার জন্য। গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ুন না, দুদিনের ছুটি পেয়েছেন তো, চিন্তা কি, বেরিয়ে পড়ুন বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর দেখবেন মন একেবারে ভালো হয়ে যাবে। আর সেখানে পৌঁছেই হঠাৎ দেখতে পাবেন সামনে দাঁড়িয়ে আছে এই ধরনের টেরাকোটার রঙে সজ্জিত দোকান। দাঁড়িয়ে ভাবছেন কিনবেন কি কিনবেন না, বা কোনটার দিকে তাকাবেন, সবই তো আপনার চোখ ধাঁধিয়ে দিয়েছে। এমন সময় এইভাবে দেখতে দেখতে পিছু ফিরে তাকিয়ে দেখবেন সেখানে একটা বড় আকৃতির পোস্টার দেওয়া আছে, আর উপরে লেখা আছে দলমাদল কামান। বীর মল্ল রাজা বীরহাম্বীরের শাসনকালে এই দলমাদল কামান তৈরি হয়েছিল। তবে দল মর্দন এই নামটি ছিল তখন। একই ধরনের এই রকম 2টি কামান তখন প্রস্তুত হয় এবং বলা হয়ে থাকে, মনে করা হয় এই দলমাদল কামান দুটি নির্মাণ করেছিলেন, প্রস্তুত করেছিলেন জগন্নাথ কর্মকার নামে একজন ব্যক্তি। তবে এই জগন্নাথ কর্মকার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের স্বয়ং জগন্নাথ কিনা এ নিয়ে সন্দেহ রয়েই গেছে। কারণ কথিত আছে এই কামান দুটির সাহায্য নিয়েই নাকি এই মল্ল রাজাদের এবং মল্ল বংশকে তথা বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন স্বয়ং কৃষ্ণই। সে নিয়েও বলবো এরপরে। যাই হোক, এই কামানটি 12 ফুট 5 ইঞ্চি এমন লম্বা এবং পরিধি 11 ইঞ্চি। ভেবে দেখুন তো কতখানি বারুদ এর মধ্যে সংযুক্ত করলে তবে এই কামানটি দাগা যেত। এবং সেই কামান নাকি 2 বগলে দুটো নিয়ে স্বয়ং কৃষ্ণ বিপক্ষ অর্থাৎ বর্গীদের আক্রমণ থেকে বিষ্ণুপুরকে তখন রক্ষা করেছিলেন, এটা বলা হয়ে থাকে। তবে একটি কামান এখনো এখানে অবস্থান করছে, আরেকটি কামান এখানে সাধারণ মানুষরা বলে থাকে কোনো এক পুকুরের জলে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তাকে আর পরবর্তী সময় খুঁজে পাওয়া যায়নি। কামানটি সম্পর্কে কিন্তু এই ধরনের তথ্য পাওয়া যায়। তবে ভালো লাগবে আপনার এই ধরনের প্রাচীন তথ্য, আর তার সামনে দাঁড়িয়ে 2-1টা ছবি তুলে নিতে মন্দ লাগবে না, কি বলুন? ঠিক বললাম তো? আর এই কামানটা দেখা হয়ে গেলেই এর সঙ্গে সংযুক্ত যে মন্দিরটির কথা বললাম, হ্যাঁ, রাধাশ্যাম মন্দির মানে হলো মদনমোহনজির মন্দির, সেই মন্দিরটি তো দেখতে ভুলবেন না। হ্যাঁ, সেই মন্দিরটি কিছুটা দূরে, মাত্র কিছুটা দূরে। আপনি সেখানে গেলে মুগ্ধ হয়ে যাবেন, অদ্ভুত লাগবে আপনার। ঠিক মন্দিরের সম্মুখ ভাগ থেকে ভিতরে প্রবেশ করবার একটা অংশ রয়েছে। এই মদনমোহন মন্দিরটির প্রবেশের পথটি টেরাকোটার দোচালা স্টাইলের। উপরের দিকে তাকালেই দেখতে পাবেন মন্দিরটি একরত্ন মন্দির বলা হয়ে থাকে। আর বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরেই মূলত বিগ্রহ নেই, তবে এই মন্দিরটিতে বিগ্রহ রয়েছে এবং মদনমোহনজির এই বিগ্রহের পূজা এখনো সকাল সন্ধ্যা নিয়মিতভাবে হয়ে থাকে। স্থানীয় মানুষ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই মন্দিরে মদনমোহনজিকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটু কথা বলে রাখি। এই প্রবেশের পথ যখন প্রবেশ করবেন তখন দেখবেন এরকম খিলানের সঙ্গে যুক্ত উপরে অর্ধচন্দ্রাকৃতি আকৃতির বিভিন্ন ছাদ অবস্থান করছে। আর তার মধ্য থেকে আস্তে আস্তে মদনমোহনজির মন্দিরে প্রবেশ করবার পথ প্রশস্ত হয়েছে। মল্লরাজ দুর্জন সিংহ দেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1694 সালে।
আর মল্লধিপতি বীর হাম্বির মল্লদেব মদনমোহনের বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ এই মন্দিরটির মধ্যে মদনমোহনজির যে বিগ্রহ রয়েছে তা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ইষ্টক নির্মিত, পোড়া মাটির কাজে একেবারে সুসজ্জিত হয়ে আছে। বলা হয়ে থাকে মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে যখন 1,00,000 সেনা নিয়ে এসেছিলেন। আচ্ছা, সেই প্রসঙ্গে বলি, এটা কিন্তু ভোগকক্ষ, অর্থাৎ মদনমোহনজির মন্দিরের এই ঠিক দক্ষিণ দিকে অবস্থান করছে ভোগকক্ষ। আর ঠিক এই দরজা থেকে আপনি যখন তাকাবেন দেখবেন শ্রী চৈতন্যদেবের বিগ্রহ এখানে অবস্থান করছে, তিনি অবস্থান করছেন এখানে। আচ্ছা, যেটা যে বলছিলাম, তো 1,00,000 সেনা নিয়ে সেখানে বিষ্ণুপুর আক্রমণ করেছিলেন, কিন্তু এই সমরসজ্জার দিকে দৃষ্টি না দিয়ে সমস্ত প্রজাদের তিনি বলেছিলেন, অর্থাৎ দুর্জন সিংহদেব এবং তার পরবর্তী সময়ে মল্লদেব, তিনি বলেছিলেন মদনমোহনের পূজা অর্চনা করতে। আর মদনমোহনের পূজা অর্চনা করবার পর কথিত আছে মদনমোহনজি স্বহস্তে তোপবর্ষণের মাধ্যমে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। মন্দিরের ভিতরে এই ধরনের শ্রীকৃষ্ণের দশাবতারের এবং পৌরাণিক বহু কাহিনী চিত্র চিত্রিত। লক্ষ্য করে দেখুন, এখানে শ্রী বিষ্ণু তিনি অনন্ত নাগের উপরে অবস্থান করছেন এবং দেবী লক্ষ্মী তিনি অবস্থান করছেন তার নাভিপদ্ম থেকে। ব্রহ্মাদেব এবং মহাদেব তিনি অবস্থান করছেন, সব এখানে পাশাপাশি রয়েছে। তার ঠিক উপরিভাগে শ্রীকৃষ্ণের পৌরাণিক বিভিন্ন কাহিনী আর শ্রীকৃষ্ণ লীলা, এগুলো কিন্তু পোড়া মাটির অলঙ্করণে গ্রথিত হয়ে রয়েছে। সেখানে বকাসুর বধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন অংশ আপনার মুগ্ধ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। অসাধারণ কারুকার্য মণ্ডিত। তা দেখতে দেখতে হঠাৎ সামনের দিকে চোখ তুলে তাকিয়ে দেখবেন নীল অন্দরের মধ্যে স্বয়ং মদনমোহনজি বিরাজ করছেন আজও সমহিমায়। কি অদ্ভুত লাগছে, তাই না? সেই কবেকার কথা ভেবে দেখুন তো। 1694 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত। তার পরবর্তী সময়ে বীর হাম্বির তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বিগ্রহটি। সেই বিগ্রহ আজও সমানভাবে বিদ্যমান এবং আপন ঐতিহ্যকে ধরে নিয়ে। ভালো লাগবে, কিন্তু আপনি কোথায় যেন হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। একদিন গিয়েই দেখুন না। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বে জোড়বাংলা মন্দির, সুবিখ্যাত রাসমঞ্চ যা পৃথিবীর মধ্যে বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে, আর শ্যামরায় মন্দির নিয়ে অনেক গল্প কথার সঙ্গে আমি আসছি খুব তাড়াতাড়ি। তাই অনুরোধ করব, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।